ম্যাম আমার তো পুরো লাইফ এখনো স্টার্টই হলো না, তাহলে আমাকে এখনই এই অসুখটা কি অসুখ, কেমন করে ঠিক করা যাবে, এটাকে কি আমার বিয়ে আগে করেই ফেলতে হবে? তাই জন্য আজকে আমরা এই প্রবলেম মানে এন্ডোমেট্রিওসিস প্রবলেমটা নিয়ে আমরা ভাবলাম যে আজকে এই পডকাস্টটা করি। তো প্রথমে আমি ডক্টর সাহাকে জিজ্ঞেস করবো যে এই এন্ডোমেট্রিওসিস সমস্যাটা কি, আর কিভাবে কি সিমটমস থাকলে এন্ডোমেট্রিওসিস মানে বোঝা যায় যে হ্যাঁ এই সমস্যাটা আছে। আমাদের না ডাক্তারিতে এই ট্রিটমেন্টের ধরনটা পাল্টে গেছে। আমরা কখনো বলি না যে কাকে কি করতে হবে, এবং সেটা আমাদের বলা উচিত নয়। আমরা যেটা এখন ভাবি যে একটা মেয়ের যদি এন্ডোমেট্রিওসিস হয়, আমি তাকে বলতে পারি এন্ডোমেট্রিওসিস হলে লং টার্ম কমপ্লিকেশনস কি হতে পারে, প্রেগনেন্সি আসতে অসুবিধা হতে পারে কিনা, তার সার্জারি দরকার হতে পারে কিনা, ব্যথার কি ট্রিটমেন্ট হতে পারে। কিন্তু সে বিয়ে করবে না তাকে তাড়াতাড়ি বাচ্চা নিতে হবে, ইট ইজ নট মাই লুক আফটার। কারণ তার জীবনের কি প্ল্যান, সে কি চায়, সে কি ক্যারিয়ার করতে চায়, সে পড়াশোনা করতে চায়, সে চাকরি করতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়, তো সে বিয়ে করবে না তার বাচ্চা হবে কিনা আমি কে বলার। তো মাই জব অ্যাজ আ ডক্টর ইজ টু গিভ অল দ্য ইনফরমেশন, অ্যান্ড ওই ইনফরমেশন নিয়ে সেই মেয়েটা ঠিক করবে সে কি করতে চায়। এবার তোর প্রশ্নের মধ্যে আসছি, সেটা হচ্ছে যে এন্ডোমেট্রিওসিস কি। যদি আমরা বলি যেটা ইউট্রাসের মডেল, তো এই প্রত্যেক মাসে যখন মাসিক হচ্ছে তখন এখান দিয়ে রক্তটা বেরোচ্ছে, কিন্তু কিছু কিছু সময় এই যে রক্তটা যেটা থাকছে বেরোচ্ছে সেটা টিউবের মধ্যে দিয়ে এসে এই পেটের মধ্যে পড়ছে, এই পুরো পেটের মধ্যে পড়ছে। এবার আমরা যে ব্ল্যাক ডটস গুলো দেখছি, এই রক্তগুলো তো টিউবে জমতে, কারের উপরে জমতে পারে বা ওভারির উপরে জমতে পারে, এবং যখন এই পিরিয়ডটা হচ্ছে এই যে সাইড গুলো যেখানে এন্ডোমেট্রিয়াল টিস্যুস রয়েছে সেখানে ব্লিডিং হচ্ছে, এবং সেই ব্লিডিং গুলো জমে জমে নানা রকম সিমটমস তৈরি করতে পারে। একটা হচ্ছে যে পিরিয়ড সময় প্রচুর ব্যথা হতে পারে। এন্ডোমেট্রিওসিস ওয়ান অফ দ্য কমন প্রবলেম হচ্ছে ব্যথা হয়, পেইনফুল পিরিয়ড হয়। যদি ব্যথা হয় তাহলে আপনার তার ওষুধ খেতে হবে, তার ট্রিটমেন্ট করতে হবে। অথবা যখন এই সিস্টের ওভারির উপরে বারবার করে জমছে ব্লাড গুলো এবং একটা সিস্ট তৈরি হচ্ছে যেটাকে চকলেট সিস্ট বলি, যেটা ডক্টর প্রজ্ঞানিকা বললেন যে স্ক্যানের মধ্যে দেখা যাচ্ছে ওভারি থেকে চকলেট সিস্ট রয়েছে। এবার এই সিস্ট থাকবে অপারেশন করতে হবে বা বাচ্চা নিতে হবে এরকম নয়, সিস্টের সাইজ কিরকম, কি পজিশন, এগের সংখ্যা কিরকম, সেই রকম গুলো দেখতে হবে। এবং এই পরে পরে অ্যাডিশনস হতে পারে, তখন কি হয় ইউট্রাসের পিছন দিয়ে খাদ্যনালী গুলো জমা হতে পারে। হ্যাঁ, এই যে ভেজাইনার যে যখন যৌনাঙ্গের এখানে ডিপোজিট হতে পারে, যখন ইন্টারকোর্স করছি তখন খুব পেইনফুল ইন্টারকোর্স হতে পারে। তো এইরকম সিমটমস হয়, কিন্তু বেসিক কথা হচ্ছে যে যে মাসিকের সময় রক্তটা বেরোচ্ছে এটা পেটের মধ্যে এলে এরকম হয়। আর একটা কথা আপনারা শুনতে পারেন এন্ডোমেট্রিওসিস থাকে অ্যাডিনোমায়োসিস, সেটা যখন এই ইউট্রাসের ওয়ালের মধ্যে জরায়ুর যে ওয়ালটা আছে এখানে যখন ব্লাড জমা পড়ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, তখন ইউট্রাসটা মোটা হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, তখন এটাকে অ্যাডিনোমায়োসিস বলা হয়। তাহলে এন্ডোমেট্রিয়াম যেটা ইউট্রাসের লাইনিং, ইউট্রাসের মাসেলের মধ্যে এলে অ্যাডিনোমায়োসিস বলা হয়, বাইরের দিকে এলে এন্ডোমেট্রিওসিস বলা হয়, কিন্তু রোগটা একই। এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। তো এটাও খুব ইম্পর্টেন্ট বোঝা যে এন্ডোমেট্রিওসিস মানেই বা চকলেট সিস্ট দেখলেই যে আপনি সার্জারিতে ঝাঁপিয়ে পড়বেন এটা না। আমাদের যেটা ডক্টর সাহা বলেন, প্রথমে দেখতে হবে যে কত সিস্টের সাইজ, কি প্রবলেম আছে। কেন এন্ডোমেট্রিওসিসে আমরা যেটা দেখেছি, মানে আপনিও হয়তো দেখেছেন যে অনেকবার সার্জারি হচ্ছে। তো একবার সার্জারি হলো, আবার কিছু মাস পরে আবার সিস্ট হলো, তো আবার সার্জারি হচ্ছে। তাই এটা খুবই ইম্পর্টেন্ট যে একদম সার্জারির দিকে না ঝাঁপিয়ে পড়া, কারণ এখন অনেক ট্রিটমেন্ট চলে এসছে। তাহলে এই যে এন্ডোমেট্রিওসিস আর সার্জারি, মানে এইটার বিষয়ে আপনার কি সাজেশন থাকবে আমাদের পেশেন্টস এর জন্য? এন্ডোমেট্রিওসিস যদি খুব সিমটম্যাটিক হয় তবেই আমরা সার্জারি করি। কি চায় সে, যদি দেখা গেল যে খুব বড় চকলেট সিস্ট হয়েছে এবং খুব ব্যথা হচ্ছে পেটের মধ্যে, তখন আমরা সার্জারি করি। এবারে বেসিক জায়গা থেকে আসি। প্রথম হচ্ছে যে এন্ডোমেট্রিওসিস থাকলে পেইনফুল পিরিয়ড হয়। অনেকে আমরা বলতে শুনি আমার খুব ব্যথা হয় কিন্তু আমি সহ্য করি, আমি ব্যথার ওষুধ খাই না। ব্যাপারটা যে ব্যথা হলে ব্যথার ওষুধ খেতে হবে, আমার যদি মাথা ব্যথা হয় আমি ওষুধ খাবো না, তাহলে পিরিয়ড পেনের সময় কেন খাবো না? তো যদি আপনার সত্যি ব্যথা হয়, আপনি যদি ব্যথার ওষুধ না খান, কেউ আপনাকে কোনো প্রাইস দিচ্ছে না। ব্যথা হলে ব্যথার ওষুধ খাবেন, গরম জলে সেঁক দেবেন, এইগুলোকে ভাবতে হবে। এবার যে সার্জারি করার কথা হচ্ছে, যদি আপনার বড় সিস্ট হলো অথবা আপনার প্রচন্ড পেটে ব্যথা হচ্ছে বা সহবাস করার সময় খুব ব্যথা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা অপারেশন করি সিমটমস হলে। এবার অনেক সময় হয় কি এন্ডোমেট্রিওসিসে খুব বড় সিস্ট হয়েছে কিন্তু সে জানতেই পারেনি তার সিস্ট হয়েছে, অ্যাসিম্পটোম্যাটিক,
তো সেই ক্ষেত্রে যদি খুব বড় কিছু হয় তখন আমরা অপারেশনে করার কথা বলি। এবং অনেকে বলে যে ডাক্তারবাবু আমার সিস্টটা অপারেশন হয়েছিল কিন্তু দেখুন 6 মাস বাদে আবার সিস্ট হয়ে গেছে, ডাক্তারবাবু ঠিকঠাক করে অপারেশন করেনি। এটা কিন্তু একদমই নয়, কারণ এন্ডোমেট্রিওসিস প্রোগ্রেসিভ ডিজিজ, আমরা কিওর করতে পারবো না, পুরোপুরি সারাতে পারবো না। তো একবার সিস্ট অপারেশন করা মানে এই নয় যে আবার সিস্টটা হবে না, তাই জন্য আমরা সহজে কিন্তু অপারেশন করতে চাই না। তো এটা খুবই ইম্পর্টেন্ট বোঝা যে এন্ডোমেট্রিওসিস কিউরেবল না, মানে এটা আমরা ডিজিজটাকে ম্যানেজ করি কিন্তু এই ডিজিজটা বাড়তে থাকবে কেন, এটা মাসিকের সঙ্গে রিলেটেড, আর মাসিক হলে এন্ডোমেট্রিওসিস আস্তে আস্তে বাড়তে থাকবে। তার মানে সিস্ট অপারেশন করার পরেই যে একদম কিওর হয়ে গেলেন এরকম না, তাহলে আপনাদের কিছু মেডিসিনস বা মেডিকেশনস এ থাকতে হবে যেগুলো এন্ডোমেট্রিওসিস কে প্রতিরোধ করে। একদম এন্ডোমেট্রিওসিস অ্যাক্টিভ ট্রিটমেন্ট মাসিক বন্ধ করে দেওয়া। যদি আপনার মাসিক না হয়, কোনো রকম ব্লিডিং হচ্ছে না, এন্ডোমেট্রিওসিস বাড়ছে না, কিন্তু এবার জানতে হবে যদি আপনি প্রেগন্যান্সি না চান তাহলে আপনার মাসিক বন্ধ করলে আমাদের কোনো অসুবিধাই হচ্ছে না। আপনি সেরকম ওষুধ খাবেন, কন্ট্রাসেপটিভ পিলস, প্রোজেস্টেরন, নতুন যেসব ওষুধগুলো রয়েছে ডাইনোপ্রস্টেরন, সেগুলো খাচ্ছেন, আপনার মাসিক হচ্ছে না। যদি আপনি বাচ্চা চান তখন আপনাকে মাসিক হতে হবে, নাহলে আপনার ওভুলেশন হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের ওষুধপত্র পাল্টে। এই যে ওষুধের নিয়ে অনেক ভীতি আছে, অনেক পেশেন্টসরা ভাবে যে অনেকেই বলে যে না আমাকে বলেছে মাসিক না হওয়া ভালো না, মাসিক না হলে আমার হচ্ছে শরীর আরো খারাপ হয়ে যাবে। তো এইটা একটা খুব কমন মিসকনসেপশন আছে। তো আমরা যেরকম পিসিওতে একটু আগের পডকাস্টে বলেছিলাম যে মাসিকের ওষুধ মানে আপনার মাসিক মাসে মাসে আসছে কিন্তু শরীরের ভেতরে কিন্তু সাইকেলটা হচ্ছে না। এন্ডোমেট্রিওসিসে ঠিক উল্টো, আমরা ওষুধ দিয়ে মাসিকটা বন্ধ করে রাখছি কিন্তু শরীরের যে সাইকেলটা সেটা কিন্তু হতে পারে ডিপেন্ডিং আপন দ্য মেডিকেশনস আমরা যেটা ইউজ করছি। তাহলে এই যে মানে আমরা যে মাসিক বন্ধ করার ওষুধ দিচ্ছি, অনেক পেশেন্টদেরই এটা ভীতি থাকে, ওরা খেতে চায় না, যদিও এই ওষুধগুলো খুবই ইউজফুল, এগুলো খাওয়া উচিত যে এন্ডোমেট্রিওসিসটা কন্ট্রোলে থাকুক, নাহলে একটা সার্জারির পরে বারবার সিস্ট এরকম হতে পারে। ওদের একটা মনে ভয় থাকে যে আমি মাসিক বন্ধ করে রাখলে শরীর খারাপ হয়ে যাবে বা এটা abnormal। তো সেইটা ওদের বোঝাতে খুব মুশকিল হয় যে না মানে ওষুধ দেওয়া হচ্ছে, এটা হচ্ছে তো বেটারের জন্য, মানে তোমার কোনো শরীরে অসুবিধা হবে না এই ওষুধ। এরকম মাসিক যে বন্ধ করার গল্প তুই বলছিস, কতদিন মাসিক বন্ধ করে রাখতে পারা যায়? কিছু ওষুধে আমরা 2-3 ইয়ার্স 4 ইয়ার্স বন্ধ করে রেখেছি, মানে এরকমও হয় যে এগুলো যেমন ছোট সিস্ট বলেন যেগুলোতে আমরা সার্জারি করছি না, আমরা এই ওষুধগুলো চালিয়ে রাখলে যদি লং টার্মও দিই মানে 2 ইয়ার্স 3 ইয়ার্স 4 ইয়ার্স, তাহলে অনেক সময় দেখা গেছে সিস্ট গুলো ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে। আবার যখন প্রেগন্যান্সি চাইছে তখন ওরা ওষুধ বন্ধ করে প্রেগন্যান্সি নিতে পারে। আজকাল কিছু ওষুধ এরকম এসে গেছে যেরকম প্রেগন্যান্সি কম্প্যাটেবল আছে, যে ওষুধগুলো খেলে প্রেগন্যান্সির কোনো অসুবিধা হবে না। কিন্তু মানে যেটা বুঝতে হবে যে মাসিক বন্ধ থাকলে শরীরের ভেতরের সাইকেলটা এই ওষুধে মিলে মানে হয়ে থাকছে, তাই জন্য কোনো অসুবিধা নেই। আমরা তুই বলতে চাইছিস যে আমরা যখন আপনাকে এন্ডোমেট্রিওসিস ওষুধ দিচ্ছি আমরা এই যাতে শেডিংটা না হয় বন্ধ করার চেষ্টা করছি, কিন্তু ওভারি থেকে আপনার ওভুলেশনটা হয়েই যাচ্ছে, তাই জন্য যে ফিমেল হরমোনগুলো, যে ইস্ট্রোজেন হরমোনটা আপনার শরীরে দরকার, সেই ফিমেল হরমোনটা কিন্তু বেরোচ্ছে। তাই জন্য এই না যে মাসিক বন্ধ হলেই আপনার, এবার কিছু ইনজেকশনস আমরা যেমন দিই সেটা আপনার ওভুলেশনটাকে বন্ধ করে মাসিকটাকে বন্ধ করছে, সেখানে আপনার মেনোপজের মতো সিমটমস হবে, হট ফ্লাশেস হবে বা বুক ধরপড় করবে, গরম লাগবে, এই ব্যাপারগুলো তখন থাকতে পারে। তো কি ওষুধ তার উপর নির্ভর করছে সাইড এফেক্ট। কিন্তু ওইগুলো তো আমরা লং টার্ম দিচ্ছি না, জেনারেলি আমরা কিছু আইদার আইভিএফ এর আগে বা ওইগুলো মেডিসিনস গুলো আমরা ইউজ করছি। এই তুই যে বললি আইভিএফ কথাটা, এটা যখন হয়, যখন এন্ডোমেট্রিওসিস হলো, লোকে ভাবে ন্যাচারালি প্রেগন্যান্সি আসবে না, গেলেই আইভিএফ বলে দেবে। এন্ডোমেট্রিওসিস থাকলে কি ন্যাচারাল প্রেগন্যান্সি আসতে পারে? এন্ডোমেট্রিওসিসে যেরকম মানে যদি একটু থিওরিতে যে একটা গ্রেডেশন আছে, যেটা একটা মাইল্ড মানে হালকা এন্ডোমেট্রিওসিস, একটা সিভিয়ার এন্ডোমেট্রিওসিস। তো মাইল্ড এন্ডোমেট্রিওসিসে জেনারেলি আমরা যদি সার্জারি করে এন্ডোমেট্রিওসিস যে লিজনস গুলো আছে এগুলো যদি আমরা পুড়িয়ে দিই বা সিস্ট রিমুভ করি তাহলে প্রেগন্যান্সি ভালো চান্স থাকে, প্রোভাইডেড অবভিয়াসলি যদি টিউবস খোলা থাকতে হবে, হাজবেন্ডের সিমেন রিপোর্ট ঠিক থাকতে হবে। কিন্তু সিভিয়ার এন্ডোমেট্রিওসিসে আমরা দেখেছি যে প্রেগন্যান্সি, ন্যাচারাল প্রেগন্যান্সি চান্সেসটা একটু কমই থাকে, আর মেবি 2 আউট অফ 3 পেশেন্টস এরই আইভিএফ দরকার হচ্ছে। আপনার এক্সপেরিয়েন্সে মানে কেমন এরকম হচ্ছে? এই একই রকম আর কি। ডক্টর প্রজ্ঞানীরা বললেন যে এই এন্ডোমেট্রিওসিস পুড়িয়ে দেওয়া মানে কি বাইরের দিকে যে আমরা ডিপোজিটস গুলো দেখতে পাচ্ছি সেগুলো একটা ইলেকট্রিসিটি দিয়ে, ডায়াথার্মি বলে, সেটাকে দিয়ে আমরা পুড়িয়ে দিই এবং যদি কোনো অ্যাডিশনস থাকে এগুলোকে ছাড়িয়ে দিই, আমরা দেখি যে টিউব আর ওভারি কাছাকাছির মধ্যে আছে, টিউবটা খোলা আছে কিনা, তাহলে কিন্তু আপনি ন্যাচুরালি কনসিভ করতে পারবেন। এবং মাইল্ড এন্ডোমেট্রিওসিসে না করার কোনো কারণ নেই যদি সব ফ্যাক্টর ঠিক থাকে। সিভিয়ার এন্ডোমেট্রিওসিস যেখানে আপনার টিউব ওভারি সব এক হয়ে গেছে, এই
টিউবটাকে আমরা খুলতেই পারছি না, এটা এই ফিম্ব্রিয়াল এন্ড যেটাকে বলি, যেখান থেকে ডিমটা তোলে, সেটা যদি পুরোটাই নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ন্যাচুরালি প্রেগনেন্সির সম্ভাবনা খুব কম, আমরা না কখনোই বলতে পারি না, খুব কম। আচ্ছা, আর একটা জিনিস হয় না, যে আমরা যখন দেখি টিউবের মধ্যে জল জমে গেছে, হাইড্রোসালফিন, এই গল্পটাতে একটু বলে দিন। সো টিউবে মানে টিউবে জেনারেলি জল থাকে না, যেরকম আমরা পেশেন্টদের বোঝানোর সময় এটাই বোঝায় যে যেরকম মুখে আমাদের সবসময় একটা থুতু আসছে, ওরকমই বডির ভেতরে সিক্রিশনস হচ্ছে, তো এইগুলো জেনারেলি মুভ আউট হয়ে যায়, এগুলো জমা থাকে না। এখন যদি সিক্রিশনটা বা জলটা যেটা যদি টিউবে জমা থাকছে মানেই টিউবটা অসুস্থ, সেটা একটা ইনফেকশনের জন্য হতে পারে, টিউবের একটা গতি থাকে, মোটিলিটি যেটাকে বলে, ওইটার জন্য হতে পারছে, টিউবের ভেতরে যে স্ট্রাকচারটা আছে ওইটা নষ্ট হয়ে যেতে পারে। আর দেখা গেছে যে যে জলটা আছে সেটা ক্ষতিকারক হচ্ছে জেনারেলি। টিউবের যে জলটা, একটা তো ইনফেকশন হতে পারে, এই যদি টিউবটা দেখা যায়, এই টিউবটা যেরকম ফোলা আছে, এইটা হচ্ছে নর্মাল টিউবের সাইজ, এটা যদিও ডিমের সঙ্গে জড়িয়ে আছে, এটা হচ্ছে যে লালটা দেখা যাচ্ছে টিউবটা ফোলা আছে। তো অনেক সময় টিউবের এই দিকটা, যেটা ফিমব্রিয়াল এন্ড বলছিলেন আপনি, এটা হচ্ছে বন্ধ হয়ে যেতে পারে, ভেতরে জল জমে যেতে পারে, বা মুখটা ছোট হয়ে গেল, এই জলটা ইনফেক্টেডও হতে পারে। আরেকটা হচ্ছে এই জলটা ব্যাকফ্লো হয়ে জরায়ুতেও আসতে পারে, আর ভ্রূণ প্রতিস্থাপনা বা ভেতরে যে এনভায়রনমেন্ট বা মাইক্রো এনভায়রনমেন্ট আছে সেটা ভ্রূণের জন্য ক্ষতিকারক হতে পারে। তাহলে প্রেগনেন্সি ইউজুয়ালি হাইড্রোসালপিংস এ প্রেগনেন্সি আসার অসুবিধা থাকে। আর হাইড্রোসালপিংস মেনলি ডিপেন্ড করে, যদি মাইল্ড হাইড্রোসালপিংস থাকে বা অল্প মাত্রায় থাকে তাহলে অনেক সময় ল্যাপ্রোস্কোপিক সার্জারিজে বেনিফিট। কিন্তু যদি মনে হয় খুব বেশি আছে বা টিউব ড্যামেজ হয়ে গেছে, তাহলে কিন্তু আমরা পেশেন্টদের বোঝাই যে এই টিউবটা যেহেতু ডিজিজড, অসুস্থ টিউব, এটাকে বের করে দেওয়াই ভালো। কেন, যদি সুস্থ টিউব থেকেও যদি ফার্টিলাইজেশন বা ভ্রূণ তৈরি হয়ে জরায়ুতে আসছে, এই অসুস্থ টিউবের জলের জন্য হয়তো ভ্রূণ প্রতিস্থাপনা হবে। তাই জন্যই যখনই হাইড্রোসালপিংস থাকে আমি বলবো, বা এন্ডোমেট্রিওসিস এর সার্জারি থাকছে, তাহলে বা যেখানে আমরা টিউবের সমস্যা, সবসময় আমরা পেশেন্টদের বুঝিয়ে নিই, কেন বারবার তো সার্জারি করবো না। এটাও হয় যে ভেতরে দেখলো, অবজার্ভ করলো হাইড্রোসালপিংস আছে, কিছু করলো না, তারপরে পরে তো আমাদের আবার সার্জারি করে একদম টিউবটাকে সরাতে হচ্ছে। তাহলে সবকিছু বুঝে একবারেই ডিসাইড করে দেওয়া উচিত যে যদি টিউব খারাপ থাকে ভেতরে বা খুবই ড্যামেজ থাকে, তার ভালো টিউবটা বের করে দেওয়া। কেন একটা টিউবেও প্রেগনেন্সি আসে, দুটো টিউব দরকার নেই। আচ্ছা, আর একটা জিনিস বল, যে আমরা যখন ওভারিয়ান সিস্টের অপারেশন করি ডিমের সংখ্যা অনেকটাই কমে যায়, ওটা যদি বুঝিয়ে দিস যে কেন ডিমের সংখ্যা কমে যখন আমরা সিস্টের অপারেশন করি। মানে আমরা চেষ্টা করি যে যতটা ডিমের সংখ্যা না কমুক, ফার্স্ট অফ অল মানে আমাদের টিস্যু ফ্রেন্ডলি সার্জারি তো করতেই হবে। কিন্তু অনেক সময় যেটা হয়, মানে এটাতে যদি আমরা এটা দেখি, এটা একটা কাট সেকশন, সিস্টটা ডিমের ভেতরে আছে। এখন আমাদের ওই সিস্টটা যখন বের করতে হচ্ছে, আমাদের ডিমের ভেতর থেকে সিস্ট বলটাকে বের করতে হচ্ছে। কোনো ক্লিয়ার কাট তো ডিমার্কেশন থাকে না, অনেক সময় নর্মাল ডিম্বাশয় টিস্যুটাও সিস্ট ওয়ালের সাথে বেরিয়ে আসছে, তো একটু ডিম তো ক্ষয় হবে। সিস্ট বেরোনোর সময় ব্লিডিং হবে, তো ব্লিডিং বন্ধ করার জন্য আমরা হচ্ছে রক্ত কোশিকাগুলোকে পুড়িয়ে দিচ্ছি, ভেসেলস গুলোকে, সেগুলোর জন্য কটারি ইউজ হচ্ছে, সেটাতেও আপনার ডিমের পরিমাণ কমে যেতে পারে। তো এইসব কারণে জেনারেলি আমরা চেষ্টা করি যে যতটা কম এনার্জি সোর্স ইউজ করে আর যতটা টিস্যু ফ্রেন্ডলি ভাবে আমরা যদি সিস্টটা রিমুভ করতে পারি। তাও আমরা বলি যে যদি সিস্ট থাকে আর মনে হয়, সবচেয়ে সময় প্রথমে আপনি আপনার ডিমের রিজার্ভ মানে এএমএইচ টেস্টটা করে নেবেন, এটা খুব ইম্পর্টেন্ট। যদি এএমএইচ কম থাকে তাহলে ডিসাইড করতে হবে যে সত্যি সিস্টটা সার্জারি করতে হবে। আমরা অ্যাজ আ আইভিএফ স্পেশালিস্ট জেনারেলি অ্যাডভাইস করি, যদি এএমএইচ কম থাকে, লেস দেন 1.5 থাকে, তাহলে ইট ইজ বেটার টু গো ফর এন আইভিএফ সাইকেল। কেন, সিস্ট সার্জারি করলে একটা রিস্ক থাকবে আরো ডিম কমে যাওয়া, সেটা আরো প্রেগনেন্সির চান্স কমিয়ে দেবে। তো এই জিনিসগুলো এক্সট্রা কিছু আপনি যদি আরেকটা প্রশ্ন আসে যে এই চকলেট সিস্ট থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে? আই ডোন্ট থিংক সো, মানে এমনিতে তো ইয়ে নেই, যদি ক্যান্সার হয় নিজের থেকেই হবে। আর চকলেট সিস্ট থেকে ক্যান্সার হওয়ার তো আমার মনে হয় না কোনো একটা রিস্ক বেশি। আর এই যদি এন্ডোমেট্রিওসিস থাকে তাহলে যদি আমরা আইভিএফ করি, তাহলে কি যার এন্ডোমেট্রিওসিস নেই তার আইভিএফ এর যে মানে সাকসেস রেট, সেই একই সাকসেস রেট যার এন্ডোমেট্রিওসিস হবে? স্যার এটা অনেক পেশেন্টই জিজ্ঞেস করে যে এন্ডোমেট্রিওসিস থাকলে আমাদের সাকসেস রেটস কত। আমরা একটা আরবিট্রারিলি বলেই দিই যে হ্যাঁ, এন্ডোমেট্রিওসিস থাকলে সাকসেস রেটস একটু কম হবে, কিন্তু এন্ডোমেট্রিওসিসে একটা কোয়ালিটি এফেক্ট হতে পারে। এন্ডোমেট্রিওসিসের ভেতরে একটা ইনফ্লামেশন আছে, আর ইনফ্লামেশনের জন্য কোয়ালিটি খারাপ। তো
তো অনেক সময় আমরা হচ্ছে কিছু মেডিকেশনস কিছু দিয়ে এন্ডোমেট্রিওসিসটাকে একটু কন্ট্রোল করে তারপরে আইভিএফ সাইকেলে প্রসিড করতে পারি। কিন্তু আবার সেটা সবার হবে এটা না, অনেকদেরই দেখা গেছে যে কোয়ালিটি ভালোই আসে। তো পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, কিন্তু সাকসেস রেট আমার মনে হয় अराउंड 10 to 15% তো লেস থাকবে একটা নরমাল পেশেন্টের। আর যদি ইউট্রাসে অ্যাডিনোমায়োসিস থাকে তাহলে কিন্তু সাকসেস রেট একটু কমবে। অ্যাডিনোমায়োসিসের মাত্রার উপরে নির্ভর করছে, মাইল্ড অ্যাডিনোমায়োসিসে অত থাকে না, আর সিভিয়ার অ্যাডিনোমায়োসিসে অবশ্যই যেটা সমস্যা হয় মানে প্রেগন্যান্সি আসার থেকেও যেটা বেশি সমস্যা হয় যেটা হচ্ছে প্রেগন্যান্সির সময় আর্লি মিসক্যারেজেস এগুলো হয়। কেন জরায়ুটা অনেক সাইজে বাড়া থাকে, একটা ইলাস্টিসিটি কমে যায়, তো মিসক্যারেজ ইভেন সেকেন্ড মানে 5 মাসের সঙ্গে মিসক্যারেজ এগুলোর সম্ভাবনা বেড়ে যায়। যদি বেশি এন্ডোমেট্রিওসিস থাকে ভেতরের জায়গাটাও অনেক অ্যাডিনোমায়োসিস থাকে ভেতরের জায়গাটাও শেপটা ডিস্টর্ট হয়ে যাচ্ছে, তখনও কিন্তু আবার প্রেগন্যান্সি আসতে অসুবিধা। কিন্তু তাও আমরা ওই ইনজেকশন আপনি যেটা বলেছিলেন যে ইনজেকশন দিয়ে 3-4 মাস ইনজেকশন চলে, মাসিক বন্ধ থাকে, জরায়ুর সাইজটা একটু ছোট করে প্রসিড করে। তো অ্যাডিনোমায়োসিসে তো সমস্যাগুলো থাকে। আপনি যদি আপনার কোনো পেশেন্ট রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন যে এরকম সিভিয়ার অ্যাডিনোমায়োসিস যে কনসিভ করেছে প্রেগন্যান্সিতে কোনো সমস্যা হয়েছে কিনা বা কেমন করে সেটা ওভারকাম করেছেন। যেটা হয়ে থাকে প্রেগন্যান্সিতে যখন চলছে তখন একটা তো হচ্ছে যে মিসক্যারেজ তুই বললি যে কমে হতে পারে, আর একটা হচ্ছে যে যখন আমরা মানে প্রেগন্যান্সি চলছে সিজার করতে যখন হচ্ছে বা ডেলিভারি যখন হচ্ছে, সিজার করার সময় আমরা সব প্রচন্ড অ্যাডিকশনস পাই, হ্যাঁ সেটা একটা ওটি করার ডিফিকাল্টি হয়। আর একটা হয় অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে যদি আমার এন্ডোমেট্রিওসিস সিস্ট থাকে যখন আপনি অপারেশন করছেন সিজার করছেন সিস্টটা রিমুভ করে দেবেন কিনা। আমরা এখানে বলি যে যখন আমরা সিজার করছি তখন অন্য কোনো বড় অপারেশন আমরা ইউজুয়ালি করি না, কারণ এইটা করার সময় ইনফেকশনের চান্স বাড়তে পারে। তাই জন্য যদি মানে ইজিলি সিস্টটাকে রিমুভ করা যায় আমরা করে দিই, কিন্তু সিস্টটাকে রিমুভ করবই এই কথাটা কিন্তু আমরা কখনোই বলি না। আর তো খুব একটা তফাৎ। আর আমি একটা পেশেন্টের আপনার কথা শুনতে শুনতে একটা পেশেন্টের কথা মনে করলো, খুব যদি এটা মাথা থেকে বেরিয়ে গেছিল, এই লাস্ট আমার মানে 2 মাস আগেই করা হয়েছিল। তো পেশেন্টের একটা খুব পার্টিকুলার কমপ্লেন ছিল, 14 সপ্তাহ থেকে ওর বারবার ইউরিনের সমস্যা হচ্ছিল, ওর ইউরিনারি রিটেনশন মানে পেচ্ছাপ করতে পারছে না, বাথরুম হচ্ছে না, বারবার হাসপাতালে ভর্তি হতে হচ্ছে আর বাথরুম করাতে হচ্ছে। পেশেন্টের এরকমই ছিল এন্ডোমেট্রিওসিস সিভিয়ার অ্যাডিনোমায়োসিস, ওর আগে ল্যাপ্রোস্কোপি করে টিউবে জল জমা হয়েছিল, টিউবগুলো ক্লিপিং মানে টিউবগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছিল, আর তখন সিভিয়ার এন্ডোমেট্রিওসিস পাওয়া গেছিল। মানে যেটা আমরা প্রিভিয়াস যখন আমরা আবার পরে গিয়ে পেপারস গুলো দেখলাম তখন ছিল এটা যে সিভিয়ার এন্ডোমেট্রিওসিস বা গ্রেড 4 এন্ডোমেট্রিওসিস, ফ্রোজেন পেলভিস মানে সবকিছু জড়িয়ে আছে ভেতরে, আর ব্লাডার গাট এগুলো সব জড়িয়ে আছে। তো একটা হচ্ছে আমরা তো বললাম যে তোমার হচ্ছে বারবার ঠিক করে তুমি মেনটেন করছো না, সবসময় হচ্ছে ভয়ে থাকছো, তাই জন্য হয়তো বারবার ইউরিনারি সমস্যা হচ্ছে। ওর যেটা ছিল যে ওর থ্রু আউট দ্য প্রেগন্যান্সি ও হচ্ছে খুব ইউরিনারি ব্লাডারটা খুব ফুল থাকতো, মানে যখনই আল্ট্রাসোনোলজিস্ট করতে বলতো যে না ওটা তো খালি হচ্ছে না, পেশেন্টকে আমরা ওষুধ ইউরোলজিস্টের কাছে পাঠালাম, ব্লাডারের মানে টোন বাড়ানোর জন্য মেডিসিন শুরু করলাম। ডেলিভারির সময় সিজারিয়ানের সময় when we did the cesarean আমরা যখন পেটটা খুলেছি তখন আমরা দেখছি যে একদম পুরো জরায়ুটাই হচ্ছে ব্লাডার বা পেচ্ছাপের থলি দিয়ে কভার, মানে ওটা এন্ডোমেট্রিওসিসের জন্য এত জড়িয়ে ছিল যে পেশেন্ট পুরো ওইটাই মেন কারণ ছিল যে পেশেন্টের পুরো প্রেগন্যান্সি ওর ইউরিনারি সমস্যা হচ্ছিল। তাহলে এটাও একটা জিনিস এন্ডোমেট্রিওসিসে যে এত পেছন থেকে আঁত লেগে থাকে বা ইয়ে থাকে তার জন্য ওদের ইউরিনারি কমপ্লেইন্স হতে পারে বা বাউল কমপ্লেইন্স হতে পারে, যে অনেক সময় আমরা ইগনোর করে দিই যেটা হয়তো এমনি বলছে। কি হয় তো এন্ডোমেট্রিওসিস এমন একটা অসুখ না, এর এত সিমটমস এর পেইন এতটা হয়, মানে অনেকে এরকমও বলে যে আপনি আমার জরায়ু ওভারি সবকিছু বাদ দিয়ে দিন কিন্তু আমাকে পেইন ফ্রি করে দিন, বা অনেক মেয়ে বলে যে এতটাই ব্যথা হয় যে আমার মাঝে মাঝে মরে যেতে ইচ্ছা করে। মানে এই কষ্টটা প্রেগন্যান্সি যখন বলা হয় এন্ডোমেট্রিওসিস অলমোস্ট লাইক আ ক্যান্সার, মানে সে হয়তো মরছে না কিন্তু তার জীবনটা প্রায় মরে যাওয়ার সামিল হয়ে যাচ্ছে। তো এটা একটা ব্যাপার, এবং টিনেজ বাচ্চা মেয়েদেরও এন্ডোমেট্রিওসিস হয়। আমরা দেখেছি 16-17 বছর বয়সে চকলেট সিস্ট হচ্ছে, এত বড় চকলেট সিস্ট যে আপনাকে ল্যাপ্রোস্কোপি না পেটটাকে কেটে তারপরে অপারেশন করতে হচ্ছে লম্বালম্বি করে। তো এই একটা অসুখ যেটাকে আমরা মনে হয় গাইনোকোলজি সবাই ভয় পাই। আর আমার এটা মনে হয় যে আপনার মানে যেরকম আপনার ওপিনিয়ন চাইবো যে আপনি যেটা বলছেন যে ব্যথা এই যে মাসিকের সময় যে ব্যথাটা নর্মাল এটা এত ইনগ্রেইনড থাকে যে অনেকেরাই হচ্ছে এটা নিয়ে ডক্টরের কাছে আসে না।
আর সেইটাই এন্ডোমেট্রিওসিস যখন ডায়াগনোসিস হচ্ছে, যখন হয়তো বাচ্চা হচ্ছে না, তখন আমরা এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিস করছি, কিন্তু ওর হয়তো হয়তো 8-10 বছর ধরে এন্ডোমেট্রিওসিস আছে, তারপরে গিয়ে এন্ডোমেট্রিওসিস ডায়াগনোস হচ্ছে। এটা যদি ব্যথা না মানে পিরিয়ডে অল্প একটু ব্যথা হয় বা একটু সামান্য ব্যথা হয়, কিন্তু যদি কেউ বলে যে খুব ব্যথা হচ্ছে, সেটাকে মনে হয় ইগনোর না করে ডাক্তার দেখানো। ব্যথার সাথে যদি মনে হয় কোনো মানে পেটের কমপ্লেইনস হচ্ছে, হ্যাঁ একদম, পায়খানা যখন পিরিয়ড হচ্ছে তখন প্রচন্ড ব্যথা হচ্ছে, তখন পায়খানা করতে অসুবিধা হচ্ছে, যদি কেউ সহবাস করে তখন তার পেটের মধ্যে লাগছে, খেতে অসুবিধা হচ্ছে, এই সব যদি সিমটমস থাকে তাহলে কিন্তু এন্ডোমেট্রিয়াল সিভিয়ার হচ্ছে। এবং অনেক সময় দেখা যায় যে এন্ডোমেট্রিয়াল টিস্যু লাংসে থাকতে পারে, যখন পিরিয়ড হচ্ছে তখন রক্ত বেরোচ্ছে, খুবই রেয়ার হলেও কিন্তু রেয়ার হলেও এটা কিন্তু হতে পারে। তো যদি এরকম হয় তাহলে কিন্তু ইনভেস্টিগেশন তাড়াতাড়ি করা উচিত, এবং কম গ্রেডে থাকলে কিন্তু আমরা অপারেশন করে অনেকটা ভালো করে দিতে পারি দেন সিভিয়ার এন্ডোমেট্রিয়াসিস। তাহলে এন্ডোমেট্রিওসিসে যে এত সিম্পটোম্যাটোলজি ওভারল্যাপ করছে বা এরকম, তাহলে এই যে ট্রিটমেন্টটা, এটা যদি একটু সংক্ষেপে বলে দেওয়া যায় যে কি ট্রিটমেন্ট আছে, তাহলে এদের বুঝতে দর্শকদের বুঝতেও সুবিধা হবে আমরা কিভাবে ট্রিটমেন্টটা করি এন্ডোমেট্রিওসিসে। আমরা এটা বললাম যে এন্ডোমেট্রিওসিস বেসিক্যালি যদি আমাদের করতে হয়, আমাদের পিরিয়ডটাকে বন্ধ করে দেওয়া উচিত। তো বিভিন্ন ওষুধ দিয়ে আমরা পিরিয়ড বন্ধ করতে পারি, সেটা কন্ট্রাসেপটিভ পিলস হতে পারে, সেটা প্রজেস্টেরন হরমোন হতে পারে। শর্ট টার্মের জন্য আমরা কিছু ইনজেকশন দিই, মাসে একটা করে বা 3 মাসে একটা করে দিতে হতে পারে। মেরিনা কয়েল বলে একটা কয়েল আছে, যেটাকে আমরা ইউট্রাসের মধ্যে পরিয়ে দিই এবং আমরা পিরিয়ড বন্ধ করে রাখি। এটা খুব ভালো ট্রিটমেন্ট, এবং বাচ্চা না হলে যে এই কয়েলটা লাগানো যাবে না এরকমও নয়। এটা হলো মেডিকেল ট্রিটমেন্ট। সার্জিক্যাল ট্রিটমেন্ট, যদি কোনো বড় সিস্ট হয় বা অন্য সিমটমস হচ্ছে, পায়খানা করতে অসুবিধা হচ্ছে, দেখা গেল এন্ডোমেট্রিওসিসের জন্য আপনার ইউরেটার মানে যেখান দিয়ে ইউরিনটা কিডনি থেকে ব্যাডারে নামছে, সেটা অবস্ট্রাক্ট হয়ে যাওয়ার জন্য কিডনিতে অসুবিধা হচ্ছে, বা আপনার জরায়ুতে বড় অ্যাডিনোমায়োমা রয়েছে, খুব ব্যথা করছে, সেক্ষেত্রে সার্জারি করা হয়, এবং এটা হলো সার্জিক্যাল ট্রিটমেন্ট। এরপরে যেটা হচ্ছে যে ফার্টিলিটি ট্রিটমেন্ট। এন্ডোমেট্রিওসিস মানে যে আইভিএফ করতে হবে তা নয়, কিন্তু আমরা সবসময় বলি যে যখন কারোর অপারেশন করা হলো তারপরে 3 থেকে 6 মাস তার নর্মাল প্রেগন্যান্সি আসার চান্স সব থেকে বেশি। তো সেই সময় কিন্তু আমরা ওষুধ দিয়ে কিছু পিরিয়ড বন্ধ করে রাখি না, যদি কেউ বাচ্চা চায়। যদি কেউ পেনের জন্য করে, সেক্ষেত্রে আমরা পিরিয়ডটাকে বন্ধ করে রেখে দিই। তো যদি দেখা গেল যে ওষুধ দিয়ে বা ন্যাচারালি প্রেগন্যান্সি এলো না, তারপর কিন্তু গাইডলাইন বলে যে আমরা আইইউআই করব 3 থেকে 4টে সাইকেল, না হলে কিন্তু আমরা ডাইরেক্টলি আইভিএফ এ চলে যাব। আর যদি কোনো রকম মেল ফ্যাক্টর থাকে বা টিউব বন্ধ থাকে, আমরা কিন্তু ডাইরেক্টলি আইভিএফ চলে যাই। এই নয় যে আমরা আইভিএফ টাকে পুশ করছি, এটাই আমাদের গাইডলাইন। যেরকম আমি যেটা শুরুতেই আমি আবার শুরুতে ফিরে আসি, যেরকম এটা ইয়াং আনম্যারিড গার্ল, ওদের যদি কোনো সিস্ট থাকে বা এন্ডোমেট্রিওসিস থাকে, তাহলে এই কোয়েশ্চেনটা আমি ওনার পেশেন্টকে অপশন দিই, পেশেন্ট নিজে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কি এগ ফ্রিজিং করে রাখবো। তাহলে স্যার এই এগ ফ্রিজিং ব্যাপারটা নিয়ে যদি কিছু বলতে পারেন যে এই অপশনটা কি আছে, আর আমরা যে এন্ডোমেট্রিওসিস পেশেন্টদের এটা দিতে পারি নাকি, বা কি রোল আছে, এটা বেশি হাইপ আছে নাকি, এগ ফ্রিজিং ইজ ইট মোর হাইপ দেন অ্যাকচুয়ালি প্রপার ট্রিটমেন্ট। তাহলে এই জিনিস না, এখন আর এই সময় 2024 এ দাঁড়িয়ে কিন্তু আমরা এগ ফ্রিজিংটাকে আর হাইপ বলতে পারি না। এখানে হচ্ছে যে এগ ফ্রিজিং মানে হচ্ছে যে যাদের এন্ডোমেট্রিওসিস রয়েছে, বড় সিস্ট রয়েছে, অপারেশন করে সিস্টের তারপরে এগের সংখ্যা কমে যাবে, বা সে এখনো শিওর নয় যে সে কবে তার লাইফ পার্টনার খুঁজে পাবে, তার কেরিয়ার কিরকম হবে, সেক্ষেত্রে আমরা এগ ফ্রিজিং বলি। এখানে কি হয়, আইভিএফ করা হয় এবং আমরা এগুলোকে তুলে রেখে সেগুলোকে ফ্রিজ করে রেখে দিই। পরবর্তীকালে সে যখন প্রেগনেন্সির কথা ভাববে, তখন এই এগুলোর সাথে তার উড বি হাজবেন্ড যে হবে তার শুক্রাণু মিলিয়ে আমরা ভ্রূণ তৈরি করে আবার ইউট্রাসের মধ্যে দেব। এবং এখন আমাদের কিন্তু এগ ফ্রিজিং এর সাকসেস রেট খুব ভালো। আমরা বলি যতগুলো এগ আমরা ফ্রিজ করি তার প্রায় 80% সার্ভাইভ করে। তো এই জন্য এটা খরচা সাপেক্ষ। এবার প্রশ্ন যে কতদিন ফ্রিজে ফ্রোজেন এগ রাখা যাবে। ইউজুয়ালি আমরা 5-6 বছর তো বলেই দিই যে আপনার এগ ফ্রোজেন রাখা যাবে। তারপরে হয়তো এগের কোয়ালিটি ভালো নাও থাকতে পারে, কিন্তু এটা একটা ভায়াবল অপশন। যদি এটা মনে হয় যে আপনি করতে চান, ইউ ক্যান অ্যাফোর্ড ইট, তাহলে ডেফিনেটলি ইট ইজ আ ট্রিটমেন্ট। এটা কিন্তু এই নয় যে এরা মিডিয়া হাইপ বা ডাক্তাররা বলছে বলে করতে হবে। এটা কমপ্লিটলি আপনার ইচ্ছা এবং এটা সাকসেসফুল ট্রিটমেন্ট। তাহলে যেটা আমাদের মেসেজ হচ্ছে, ডক্টর সাহার সঙ্গে কথা বলে যেটা আমরা বুঝলাম, যে যাদের এন্ডোমেট্রিওসিস আছে তার মেইন সিমটম তো পেন,
কিন্তু আমরা দেখেছি যে অনেক সময় এই সমস্যাগুলোর জন্য অনেক মেয়েরাই হচ্ছে, যেহেতু নানান আমাদের সোশ্যাল প্রেশার আছে, তারা এগিয়ে আসতে পারে না, তারা বলতে পারে না, আবার কিছু ম্যারেজের জন্য প্রেশারাইজড হচ্ছে। কিন্তু আমার মনে হয় যাদের এন্ডোমেট্রিওসিস আছে, দে ক্যান টেক লাইফ ইন দেয়ার ওন হ্যান্ডস বাই প্রপার নলেজ। পেন হলে পেনের জন্য ওষুধ আছে, যদি প্রেগনেন্সির জন্য চেষ্টা করতে হয় প্রেগনেন্সির উপায় আছে, সেটা আপনি ডিলেও করতে পারেন। আপনি এগ ফ্রিজিং এর মতন এখন যে নতুন উন্নত অপশনস আছে সেটাও নিতে পারেন। এখন লিভিং উইথ এন্ডোমেট্রিওসিস এরকম না যে উইথ পেইন লিভ করতে হবে, এখন অনেক অপশনস আছে, আপনি সেগুলো যদি ডক্টরের কাছে গিয়ে ভালো করে বুঝে আপনার প্রবলেমস গুলো বলে সেই অপশনস গুলো যদি চুজ করতে পারেন, দেন ইউ উইল লিভ আ হেলদি লাইফ উইথ এন্ডোমেট্রিওসিস। একদম একদম। আর একটা সোশ্যাল কথা বলবো, অনেকেই বলে আচ্ছা আমার মেয়ের তো এন্ডোমেট্রিওসিস রয়েছে, হ্যাঁ, এবং ওর বিয়ে ঠিক করছি, আমি কি ছেলের বাড়িতে জানাবো যে ওর এন্ডোমেট্রিওসিস আছে? এইটা তোর কি টেক? এরকম একটা প্রশ্ন তোর সামনে চলে আসে। যে কোনো সমস্যার জন্য, যে এরকমও হয়েছে যে কিছু অপারেশন হয়েছে আগে, আমরা দেখেছি যে মেয়ের বিয়ের আগে বিকজ অফ দ্য সোশ্যাল ট্যাবু এন্ড দ্য প্রেশার মানে লুকিয়ে রাখে। আরেকটা কমন সমস্যা হচ্ছে যেরকম যদি কোনো আমাদের এটাও দেখেছি যে জরায়ু নেই বা এরকম সমস্যা আছে, সেটাও লুকিয়ে রাখবে। কিন্তু প্রবলেম হচ্ছে যদি এই অসুখগুলো লুকিয়ে রাখে, পরবর্তীকালে কিন্তু যে মেয়ে আছে তাকেই ফেস করতে হবে প্রবলেমটা। তো আইডিয়ালি যদি কোনো প্রবলেম থাকে সেটা বলে দেওয়া উচিত, আমার তো এটাই মনে হয়, সো দ্যাট এভরিওয়ান ইজ নোজ অ্যাবাউট যে হ্যাঁ এটা আছে। কিন্তু এইটাও আবার বোঝানো উচিত যে ইট ইজ নট আ প্রবলেম্যাটিক, মানে এন্ডোমেট্রিওসিস এরকম লাইফ থ্রেটনিং বা এরকম প্রবলেম না যে বাচ্চাই হবে না এরকম। কিন্তু জানিয়ে রাখা এই জন্যই ভালো, কেন আননেসেসারি যে প্রবলেমস আছে সেগুলো হবে। মানে আপনার কি টেক আছে? একদম তাই। আমার মনে হয় যে কোনো বিয়ে হোক বা লিভ টুগেদার হোয়াট এভার আমরা বলি, এটা বিশ্বাসের উপরে চলে, এবং যখনই আপনি কোনোটা ওষুধ লুকিয়ে রাখছেন বিশ্বাসটা ভাঙছে। এবং এট দ্য সেম টাইম ছেলেদেরও জানা উচিত যে যদি কোনো মেয়ের এন্ডোমেট্রিওসিস থাকে তার মানে এই নয় যে সেই মেয়েটা কোনোদিন মা হতে পারবে না, বা আমরা যখন কাউকে ভালোবাসি তখন তাকে সে আমার বাচ্চার মা হবে বলেই তাকে আমি ভালোবাসবো এরকমও নয় আর কি। উই হ্যাভ টু মুভ অন আমাদের এই চিন্তা ভাবনা থেকে আর কি। তো যদি কারোর এন্ডোমেট্রিওসিস থাকে আমরা বলবো অবভিয়াসলি তার লাইফ পার্টনার চাই তার জানা উচিত, এবং লাইফ পার্টনারদেরকে ছেলেদেরকেও ভাবতে হবে এন্ডোমেট্রিওসিস কমন ডিজিজ যে কারোর হতে পারে। এবং অনেক সময় বিয়ের সময় আর একটা একটা হয় না যে বলে যে না জানিয়ে বিয়ে দিয়েছে, হ্যাঁ হয়তো অসুখটা ছিল, কোনো সিমটমস নেই বলে মেয়েটা জানেই না তার এন্ডোমেট্রিওসিস আছে, এবং যখন চেষ্টা করছে বিয়ের পরে বাচ্চার যে তখন সে ফার্স্ট টাইম জানতে পারলো। তাই এইগুলো এই ভুল ধারণাগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, and we have to move on into the society. And if you share তাহলে কিছু সেনসিটিভ থাকে, পার্টনার ইজ অলসো সেনসিটিভ টু দ্য প্রবলেমস, এটাও ইম্পর্টেন্ট। ট্রাস্ট যেটা আপনি বলে দিতে ভেরি ইম্পর্টেন্ট। একদম। সো তাহলে টেক হোম মেসেজ একটা ছোট একটা আমাদের এন্ডোমেট্রিওসিস পেশেন্টসের জন্য। এন্ডোমেট্রিওসিস কমন ডিজিজ, এটাতে ভয় পাওয়ার কিছু নেই। এন্ডোমেট্রিওসিস ক্যান্সারের ভয় একদম নয়। এন্ডোমেট্রিওসিস থাকলে যেরকম সিমটমস আমরা তার ট্রিটমেন্ট করি, যদি ব্যথা হয় তাহলে ব্যথার ট্রিটমেন্ট, যদি পিরিয়ড বন্ধ রাখার দরকার পড়ে তার করা হয়, যদি ল্যাপ্রোস্কোপি করার দরকার হয় করা হয়, এবং ফার্টিলিটি ট্রিটমেন্ট অবভিয়াসলি নরমালি প্রেগনেন্ট হতে পারে, আইভিএফ ও লাগতে পারে। আর যা সমস্যা তার সবই সলিউশন আছে। তাই অলওয়েজ থিঙ্ক পজিটিভ আর কি। এই মন খারাপ করা, ডিপ্রেশন, এইটাকে যেন না থাকে। মানে আমাদের আমাদের যেটা আমরা দুটো পডকাস্টে করলাম পিসিওর এন্ডোমেট্রিওসিস, এই দুটোতেই আমাদের মনে হয় আমাদের যে মনের যে একটা ব্যারিয়ার আছে বা ভীতি আছে সেটাতে বেরিয়ে এসে we have to embrace the knowledge, আর সঠিকভাবে সঠিক ট্রিটমেন্ট সঠিক সময় করালেই মনে হয় মানে লাইফটা। আমরা এই পডকাস্ট গুলো করছি কিন্তু আপনাদেরকে ভয় পাওয়ানোর জন্য নয়, এই রোগগুলো সম্বন্ধে আমরা আলোচনা করছি এই নয় যে আপনাদেরকে আরো ভয় পাবেন। আমরা এই ভয় কাটাবার জন্যই কিন্তু এই পডকাস্ট গুলো করা হচ্ছে। তাই যদি আপনারা এই পডকাস্ট গুলো দেখে কোন রকম চিন্তা ভাবনা এমন হয় যে আপনি ভয় পাচ্ছেন, আপনারা আমাদেরকে প্রশ্ন করুন, আমরা তার উত্তর দেব, এবং আমরা ইন্ডিভিজুয়ালি জানাবো আপনাকে আপনার প্রবলেম নিয়ে। এবং আমি বা প্রজ্ঞানিকা সবসময় আপনাদেরকে ইউটিউবে হোক বা ফেসবুকে হোক যেখানে আপনারা প্রশ্ন করবেন, আমরা নিজেরা নাও পারি আমাদের টিমের কেউ না কেউ এটার আনসার করবে। তাই জন্য ভয় পাওয়ানোর জন্য এই পডকাস্ট নয়। এই ফার্টিচারে যে আমরা শুরু করেছিলাম এটা কিন্তু আপনাদেরকে ভয় ভাঙাবার জন্য।